কীর্তি আজাদকে পিছনে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে বহিরাগত বলে বেশ কিছু কথা বলেছেন, নিশ্চয়ই দেখেছেন রিসেন্টলি, কি বলবেন? আরে যে এখানে থাকে না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে বাংলা পড়তে জানে না, পিছনে কি লেখা আছে পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? যে রাজ্যেই থাকে না সে আপনাকে গ্যারেন্টি দেবে? দেখুন, আগেই বলেছি, এই দল ফ্যামিলি, তাদের দলবল সবই নেত্রী, এরা তো এদের শিক্ষা এবং রুচির লেভেলটা কি সেটা জনসাধারণ বুঝতে পারছে। যারা সমর্থন করেন তারাও বুঝতে পারেন, যারা বিরোধিতা করেন তারাও বুঝতে পারেন। তো এরা বলছেন যে নরেন্দ্র মোদী নাকি দেশের প্রধানমন্ত্রী, বা পশ্চিমবঙ্গের যে প্রধান বিরোধী দল বিজেপি, তাদের সর্বভারতীয় নেতৃত্বের যে কেউ যখন আসুন বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী আসুন, তারা নাকি বহিরাগত। কিন্তু বহিরাগত নয় কারা? শেখ শাহজাহান অ্যান্ড কোম্পানি। বহিরাগত নয় এদের কাছে কারা? রোহিঙ্গারা। বহিরাগত নয় কারা? যাদেরকে এরা ভোটে দাঁড় করায়, যারা বাংলা জানে না, বলতে পারে না, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান আর শত্রুঘ্ন সিনহা, এরা কিন্তু লোক খুঁজে পায় না নিজেদের মধ্যে। আসল কথা হচ্ছে এদের পুরো টিমওয়ার্কটাই হচ্ছে সেই তোলামূল, তোলাবাজি, এবং তোলাবাজিতে একটা বিশ্বস্ততার ব্যাপার আছে। এখন এদের দলটার এমন অবস্থা হয়ে গেছে, ওই 75-25 নাকি 40-60 এরকম সব ব্যাপার থাকে না, কত পার্সেন্টেজ কোথায় যাবে না যাবে, তাতে কে আবার কে বেশি মেরে দেবে। মানে এদেরই অনেকেই ঘাবড়ে গিয়েছিল যখন জানা গেল পার্থ চ্যাটার্জি এবং তার সেই বৃদ্ধের যত ছোট ছোট অল্প বয়সীর বান্ধবীদের খোঁজ পাওয়া গেল এবং তাদের বাড়ি থেকে প্রচুর টাকা, বহু কোটি টাকা করে উদ্ধার হতে লাগলো। তখন এরা বুঝলো, ওরে বাবা কি হয়েছিল রে বাবা। হ্যাঁ, এরা কাউকে বিশ্বাস করে না। একটা ফ্যামিলি, তারা কিছু ডোল ছড়িয়ে সরকারি এক্সচেকারকে লুটপাট করে, সরকারি প্রশাসন এবং পুলিশকে দলদাসে পরিণত করে, সাধারণ মানুষকে নিষ্পেষিত করে, এরা সমস্ত রকমভাবে পশ্চিমবঙ্গের তার রিসোর্স আইনি বেআইনিভাবে ভোগ করে এবং সঞ্চয় করে এরা দেশটাকে চালাতে চাইছে। এরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে লাফায়। এই যে ভদ্রলোক এই কথাটা বলেছেন, যদি ভদ্রলোক, আমি তো ভদ্রলোকই বলবো স্বাভাবিক, আমার স্ট্যান্ডার্ডে, আমার রুচিতে, তিনি জানেন না যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড তিনি এবং তার পিসি, তাদের নাকি পৈতৃক সম্পত্তি বোধহয়, ওইভাবে দিচ্ছেন। অথচ চোখের চিকিৎসা না দাঁতের চিকিৎসা কি করতে তিনি চলে যান আমেরিকায়, তিনি চলে যান দুবাইতে। ভারতবর্ষ থেকে কাউকে কাউকে অনেক সময় আমি আমেরিকাতে যেতে দেখেছি চিকিৎসার জন্য, এবং আমেরিকার উন্নতর ব্যাপারটা আমি নিজেও প্রত্যক্ষ করেছি। কিন্তু দুবাইতে যে চিকিৎসা করতে যাওয়া যায় সেটা বোধহয় উনিই প্রথম দেখালেন, আমার এগুলো জানা নেই। আর এরা এমনভাবে কীর্তি আজাদকে পেছনে বসিয়ে, যে বাংলা জানে না, বাংলা বলতে পারে না, যে তাকে সামনে রেখে তাকে বলা হচ্ছে বাংলার বাঙালি, আর বহিরাগত হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই রকম অশিক্ষিত মূর্খ মানুষদেরকে তো কি বলবো, করুণা করতে ইচ্ছা হয়। এদের স্থান দুটো জায়গার যে কোনো একটা, হয় পাগলাগারদ, না হয় জেল। দেখুন, এই কার্টুনটা সোশ্যাল মিডিয়ায় খুব বহুলভাবে প্রচারিত হচ্ছে। এতে একটা দল, তার নেত্রী এবং তাদের সামাজিক অবস্থান, তাদের সংস্কৃতি সব কিছু বেরিয়ে পড়েছে। বাঙালিকে কোথায় এরা নিয়ে গেছে, কোন নরকে এরা নিয়ে গেছে, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দলবল নিয়ে লাথি মেরে মই থেকে ফেলে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, তার পেছনে ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার পেছনে দেশের গৃহমন্ত্রী, তার পেছনে তাদের দলের সভাপতিকে।
এ কী ধরনের একটা পৈশাচিক মনুষ্যতর জীবের মতো আচরণ? এটা কি রাস্তার কুকুরের সেই কামড়া কামড়ি? আসল ব্যাপারটা সেখানে নয়। আসল ব্যাপারটা হচ্ছে যে এই পুরো দলটা, পুরো তৃণমূল দল এবং তারা যে রাজ্যকে শাসন করছে, সেখানে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এক্সচেকার লুট করো, তোলাবাজি করো, গরু, কয়লা খাদানের থেকে কয়লা, বালি, ইট চুরি করো, হিউম্যান ইম্পোর্ট করো, স্মাগলিং করো, ফর অল পারপাস অফ সাবভার্সিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, যেগুলো ধরাও পড়ছে। শেখ শাহজাহান সাম্প্রতিকতম এক্সাম্পল বসিরহাটের। তো এগুলো করার জন্য তাদের যে মুশকিলটা হয়ে গেছে সেটা হচ্ছে জনসাধারণ এখন কিন্তু বুঝতে পারছে তারা যে বিশেষ কিছু জেহাদিদের তোল্লাদিত এবং দুধেল গাই হিসেবে তারা অ্যাড্রেস করেছিল, সেই ধর্মের প্রচুর মানুষজন এদের দ্বারা অত্যাচারিত হয়ে এখন কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে তারা সরাসরি খুব অ্যাগ্রেসিভ ওয়েতে এই ইলেকশনের ক্যাম্পেইনে নেমেছে। এখানে একটা কথা আমি উল্লেখ করে দিই যে দেখুন, এই আমি খুব একজন সিনিয়র পুলিশ অফিসারের কথা বলতে পারি, তিনি এই বক্তব্যটা বলেছিলেন যে সারা পৃথিবীতে কোথাও পুলিশ দৌড়ে গিয়ে চোর বা ডাকাত ধরছে এরকম এক্সাম্পল নেই। কেন নেই? তার কারণ হচ্ছে চোর ডাকাত তারা যখন ছুটতে থাকে তখন তারা ছোটে তাদের জীবিকা, তাদের জীবন, তাদের সংসার বাঁচানোর জন্য। আর পুলিশ যখন ছোটে তখন সেটা তাদের কাজের তাগিদে। সেটা কিন্তু চোর ডাকাতদের যে তাগিদ তার থেকে অনেক কম। আমাদের এখানেও এই তৃণমূল দলটা যখন কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা জিততে না পারলে তাদের রুজি রোজগার, তাদের সংসার সব কিছুই ভেঙে যাবে। সুতরাং এই তোলামূল বা তৃণমূল যাই বলুন, এরা যেভাবে যেন তেন প্রকারেণ ইলেকশনে জিতবে, নির্বাচনে জিতবে, তার সঙ্গে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দল যারা রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এদের মোকাবিলা করতে চাইছে, সেটা কিন্তু হবে না, হতে পারে না। কারণ তৃণমূল যেখানে ইলেকশানে লড়বে সেখানে ইলেকশান কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, বিলো দ্য বেল্ট হিট হবে, সেখানে মানুষ মরবে, সেখানে ইলেকশন কমিশন কোনো রকমে ইলেকশনটা শেষ করবে। এবং এখনও অবধি এদের এই 13 বছরে আমরা পশ্চিমবঙ্গে যেসব ইলেকশন দেখেছি সেগুলোতে প্রচুর রক্তপাত হয়েছে, প্রচুর রিগিং হয়েছে, বহু বুথে পুনর্নির্বাচন হয়েছে। যেখানে যেখানে প্রায় করতে বাধ্য নির্বাচন কমিশন, সেখানে হয়তো যে জায়গাগুলোতে তারা খানিকটা অ্যাড্রেস করতে পেরেছেন সেখানে কিছুটা লাভ হয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে। কারণ এই দলটাই তো গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক উদ্দেশ্য কিছুই মানে না, কিন্তু গণতন্ত্রের মধ্যে এরা প্রতিদ্বন্দ্বিতা করে। এক অদ্ভুত অ্যানাক্রনিক ব্যাপার। নারায়ণদা, একজন মুখ্যমন্ত্রী কিভাবে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মারতে পারে, কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনারা এই যে নির্বাচন কমিশন বলছেন, এই যে গণতন্ত্রের কথা বলছেন, বিভিন্ন রকম কারণে তো শুনেছি যে বিদেশের কিছু ইউনাইটেড নেশনস ইত্যাদির অবশ্য উদ্দেশ্য আছে তাদের, তারা ভারতের ব্যাপারে কমেন্ট করেন। আজকে এই পশ্চিমবঙ্গ বলে একটা রাজ্য, যার মুখ্যমন্ত্রীর কথা আপনি বললেন, সেটি ভারতবর্ষের একটি রাজ্য এবং ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত একটি রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী। আপনি বলুন তো, আপনি কখনো শুনেছেন এই মুখ্যমন্ত্রী বা তার দলবলের কারোর মুখ থেকে পশ্চিমবঙ্গ নামটা? এরা পশ্চিমবঙ্গ বলে না, আসলে মনে মনে এরা পশ্চিমবঙ্গকে মানে না, তারা বলে বাংলা। তারা স্লোগান দেয় জয় বাংলা। আমরা বিভিন্ন জায়গায় হয়তো বক্তৃতার শেষে বন্দে মাতারাম, জয় ভারত এরকম বলতে পারি,
ওরা কি বলেন? জয় বাংলা। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য অন্যরকম। আজকে নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে এই ধরনের কোনো ভারতীয় সংবিধান বিরোধী কোনো একটি দল এবং তার মুখ্যমন্ত্রী তারা কি ভারতীয় নির্বাচন কন্টেস্ট করতে পারে? গণতন্ত্রের নামে গণতন্ত্রকে পদদলিত করার খেলায় নির্বাচন কমিশনকে যদি শিখণ্ডি খাড়া করে রাখা হয় তাহলে কিন্তু আর যাই হোক ভারতীয় গণতন্ত্র বিপন্ন হবে এবং নির্বাচন কমিশনের যে অথরিটি সেটাও কিন্তু কি বলবো সন্দেহের ঊর্ধ্বে থাকবে না এবং তার পারফরমেন্সেও কিন্তু তার প্রভাব পড়বে। না না, সাম্প্রতিককালের একটি ঘটনা প্রচণ্ড ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেটা হচ্ছে সাংবাদিকদের সাথে অভদ্র আচরণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগতরা। কি বলবেন? দেখুন, প্রথমে বলি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার দলের নেতারাও বলতে শুনেছি যে উনি সকালে কি বলেন বিকেলে কি বলেন দুটো কোনোটার সঙ্গে মেলে না। কারণ উনি তার জলপানের পরে বলেছেন না আগে বলেছেন সেটা বড় কথা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কালচার যে টেম্পারামেন্টটা শো করেছেন, আপনি যেটা বলতে চাইছেন এটা আমি পুরোটাই দেখেছি একটি মানে বাংলা বৈদ্যুতিন চ্যানেলে বসে সেখানকার ক্লিপিংয়ে দেখেছিলাম। তো আসলে আগেও আমি বলেছি তৃণমূল তো কোনো ভদ্র লোকের দল বলে মনে হয় না। তার মুখ্যমন্ত্রীর এরকম আচরণ করেন, এই আপনারা আজকে বলেন অনেক রকম কথাবার্তা, এই যে দিলীপ ঘোষ কী বলেছেন বা আমাদের অন্য দলের লোকজন কি বলছেন সেই সব নিয়ে বলেন। কই একবারও তো আপনারা বলেন না যে এক সময় এই মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে নির্বাচনের পরে কোমরে দড়ি বেঁধে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসবেন বলেছিলেন একটি ব্রিগেডের সভা থেকে। নির্বাচন কমিশন কোথায় ছিল তখন? এগুলো কি ইম্পার্শিয়াল নির্বাচনের নমুনা? আজকে পশ্চিমবঙ্গে গত 2021-এর নির্বাচনে যত মানুষ খুন হয়েছে তার দায় কে নেবে? বারবার বলা হচ্ছে একটা মজার কথা, দেখুন যে মানে নির্বাচন কমিশন কোথায়, আমাদের চিফ ইলেকশন অফিসার কোথায়? যখন তৃণমূলের প্রার্থী মালদার প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মীদের উদ্দেশ্য করে বলছেন, আমরা ওপেন মিডিয়ায় দেখেছি, যে আপনারা একদম ভয় পাবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। ওই সব কী বলে ওই কেন্দ্রীয় বাহিনী টাহিনী ওরা 15 দিন বাদে ইলেকশনের চলে যাবে, তখন আমি হিসেব বুঝে নেব। আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছি। তিনি কে? 18 ঘন্টা আগে ছিলেন আইপিএস অফিসার, 18 ঘন্টা বাদে তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। অথচ ঝাড়গ্রামে একজন ডাক্তারকে কত রকমভাবে ঘোরানো যায়, তাকে উচ্চ আদালতে গিয়ে তাকে রিলিজ দিতে হয় পশ্চিমবঙ্গ সরকারের থেকে। একটা পার্টিসান অগণতান্ত্রিক সরকার দলদাস পুলিশ এবং সন্ত্রাসবাদী দলীয় কর্মীদের নিয়ে চলছে। ইলেকশন কমিশন যদি এখানে হস্তক্ষেপ না করে তাহলে ইলেকশন কমিশনের যে নিরপেক্ষতা সেই ইতিহাসে কিন্তু একটা কালি লাগবেই। নারায়ণদা, কপালে ব্যান্ডেজ, সেই অবস্থাতে ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন ঘটনাটা? দেখুন, এটা নিয়ে কি বলবো, কপালে ব্যান্ডেজ, তার পায়ে ব্যান্ডেজ, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ থাকে। বিশেষ করে এটা ইলেকশনের আগেই হয়, বিভিন্ন নির্বাচনের আগে। এটা একটা টেকনিক। আর অনেক রকম নতুন টেকনিক আছে, যেমন আমাদের প্রত্যেক মানুষেরই ধর্ম থাকে, কারোর আবার ধর্ম থাকে না, তারা নিজেরা ডিক্লেয়ার করেন। কিন্তু তারা আবার অদ্ভুতভাবে তাদের ধর্মীয় যে নামের পদবি সেটা ব্যবহার করেন। এটা একটা অদ্ভুত ডাইকোটমি, বিশেষ করে বাঙালিদের মধ্যে। তা উনি তো আমি দেখেছি কালী পুজো করেন, উনি দুর্গা পুজোয় মানে মাতৃ যে পক্ষ তার আগে পিতৃপক্ষেই উনি দুর্গা মায়ের চক্ষু দান করেন, তারপরে তিনি সেসব দুর্গা পুজো ওপেন করে ফেলেন। এবং শুধু তাই নয়, আমরা জানি ছোটোবেলার থেকে দেখে এসছি যে দুর্গা ঠাকুরকে দেখতে সবাই মণ্ডপে যায় সার্বজনীন দুর্গাপুজো দেখতে। তো সর্বজনীন দুর্গাপুজো দেখতে মণ্ডপে যায়।
কিন্তু এখানে উনি নতুন সিস্টেম চালু করেছেন যে দুর্গা যখন বিসর্জনে যাবে তারা লাইন বেঁধে ওনাকে দেখতে যাবেন, উনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর দুর্গা বাহিনী লাইন দিয়ে তারা বিসর্জনের পথে যাবেন। তো এইসব আমরা দেখেছি। আবার আমরা দেখেছি যে উনি যিশু পুজোয় হাজির হয়ে যান সেই কী বলে ওই পার্ক স্ট্রিটের ওই জায়গায় আলো ফালো দিয়ে, খুব ভালো। হ্যাঁ, আমি জানি না উনি গির্জাতে যাওয়ার কি ছবি দেখে করেছেন, আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না। তবে ইফতারের সময় উনি গিয়ে মাথায় সেই চাদর দিয়ে হাজির হন। আমি জানি না উনি শহরি থেকে আমাদের রমজানের শেষে যে আমাদের ইসলামী ভাইরা যে ব্রত ভঙ্গের ব্যাপারটা করেন, রোজা ভাঙেন, উনি সেই রোজা রাখেন কি না সেটা কিন্তু জানা যায় না। শহরের ছবি আমি কখনো ওনাকে ওনার উপস্থিতিতে কোনো পোস্ট করতে দেখিনি। তো এই ধরনের ভড়ংগুলো তো আমরা দেখতে অভ্যস্ত। এগুলোতে আমার মনে হয় মানে নির্বাচনী রাজনীতিতে কোনো বিশেষ ইম্প্যাক্ট করে না, কোনো ধর্মের লোকের কাছেই করে না। নারায়ণদা, মৃত্যু ঘণ্টা বেজে গেছে মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল, কি বলবেন? আচ্ছা দেখুন, তৃণমূল একটা পার্টি যার মুখ্যমন্ত্রী 1984 সালে, তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তো তিনি ক্লেম করেছিলেন এবং দেয়ালে পোস্টারও লেখা হতো যে উনি নাকি পিএইচডি করেছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি আমেরিকার থেকে, যেটি একটি অস্তিত্বহীন ইউনিভার্সিটি। তো এটার মানে টেলিগ্রাফ সহ বিভিন্ন জায়গায় টেলিগ্রাফের কাটিং আমার কাছে আছে। তো 1984 সালে করেছিলেন। ওনার ভাইপো হায়ার সেকেন্ডারির পরে ক্লেম করেছিলেন উনি MBA করেছেন। তো কোন ইউনিভার্সিটি থেকে সেটার রেকগনিশন আছে কি নেই কিছু জানা যায় না। তো এই জিনিসগুলো হচ্ছে তৃণমূলের জন্মগত, এবং ওরা ভুলে যায় যে মানুষের স্মৃতি কিন্তু ওদের স্মৃতির মতো নয়। কেন বলি যে হয়তো বামফ্রন্টের যারা আছেন তারা আমার এই কথাটাকে তাদের পুরনো স্মৃতি মনে হতে পারে যে ব্রিগেডে যখন বামফ্রন্টের আমল, তখন বামফ্রন্টকে উৎখাত করার জন্য তিনি ব্রিগেডে একটা বিরাট ঘণ্টা লাগিয়েছিলেন ব্রিগেডের সভায়, এবং সেই ঘণ্টা বাজিয়ে তিনি বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন। তো তখন কিন্তু তৃণমূল সেই কর্মটি করেছিল, এবং এটা কেউ নির্বাচন কমিশনের কাছে কোনো কমপ্লেন করেছে বলে আমার জানা নেই, বা নির্বাচন কমিশন সেখানে কোনো পদক্ষেপ করেছে কিনা তা জানা নেই। এখন আমি তো আগেই বললাম, নির্বাচন কমিশনকে নিজে তাদের কার্য পদ্ধতির দ্বারা দেখাতে হবে যে তারা ইম্পার্শিয়াল। তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে একটি বিশেষ রাজ্যে রাখার জন্য যদি দলদাস পুলিশের মতো আরেকটা পিলার হয়ে যায়, যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত, যেখানে সরকারি কর্মচারীরা অত্যাচারিত, যেখানে মানুষের সিকিউরিটি নেই, পুলিশ দলদাস প্রশাসন, সেই জায়গায় যদি দলদাস নির্বাচন কমিশন হয় তাহলে কিছু বলার নেই। আর যদি তা না হয় তাহলে নির্বাচন কমিশনের কিন্তু দুটো জায়গাতেই একই রকম স্টেপ নেওয়ার কথা। তাহলেই নির্বাচন কমিশনের যে ইম্পার্শিয়ালিটি সেটা প্রমাণিত হবে। এখন এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা কি করবেন। দেশের ইতিহাসে এই নির্বাচন কমিশন বা নির্বাচনের যে আমাদের এখানকার আজিজ আফতাব বোধহয় এই সিইও, হ্যাঁ, তিনি কি অ্যাক্ট করেন সেটা ইতিহাসে লেখা থাকবে। তিনি কতটা নিরপেক্ষ, কতটা সফল, কতটা নিরপেক্ষ নন, কতটা অসফল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলায় দিলীপ ঘোষকে শোকজ, নির্বাচন কমিশনের জবাব চাইলেন জেপি নাড্ডা, কি বলবেন? দেখুন, একটা জিনিস এর মধ্যে লক্ষ্য করে দেখুন, দিলীপবাবু যেটা বলেছেন সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার স্থানীয় মেয়ে হওয়ার চেষ্টা। যেমন ধরুন, আমি যে কথাটা আজকে বললাম যে উনি বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে উনি সেই ধর্মের লোক হিসেবে নিজেকে দেখাতে চান, তো উনি বলতে পারেন যে ওনার ধর্মটা কী। সেইভাবে দিলীপবাবু হয়তো ওই কথাটা বলেছিলেন যে বিভিন্ন রাজ্যে গিয়ে তাহলে তার মানে মা বাবা কোন রাজ্যের,
মা বিভিন্ন রাজ্যের হতে পারেন, বাবা কি অনেক বিভিন্ন রাজ্যে গিয়ে উনি এইভাবেই বোধহয় ব্যাপারটাকে এক্সপ্রেস করতে চেয়েছিলেন। কিন্তু লক্ষ্য করে দেখুন যে এর মধ্যে একজন মহিলা অসম্মানিত হয়েছেন বলে ধরে নিয়ে দিলীপবাবুর দল, তার সর্বভারতীয় সভাপতি তাকে কিন্তু শোকজ করেছে। এবং আমি যতদূর জানি দিলীপবাবু ক্ষমা চেয়েছেন এই কথার জন্য। কিন্তু মমতা ব্যানার্জি তার দলবল কোনো দিন এর জন্য ক্ষমা চায়নি এবং কোনো ইলেকশন কমিশন এখন অবধি এদের কিচ্ছু করেনি। আচ্ছা বলুন তো, লিডার অফ অপোজিশন, আপনারা যদি সংবিধান দেখেন, হয়তো এই মমতা ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই তৃণমূল, এরা হয়তো জানে না আমাদের সংবিধান অনুযায়ী আমাদের বিধানসভার যে পজিশন, স্পিকারের সবচেয়ে ওপরে, তারপরেই হচ্ছেন মুখ্যমন্ত্রী, তারপরেই হচ্ছেন লিডার অফ অপোজিশন। এটা মানে না। সেই লিডার অফ অপোজিশনের বাড়ির কাছে গিয়ে একজন সাধারণ এমপি, অবশ্য তৃণমূলের তিনি উত্তরাধিকারী, ওই যে ভাইপো লিমিটেড কোম্পানির উত্তরাধিকারী, তিনি বলছেন তোর বাপকে গিয়ে বল তোর বাড়ির 5 কিলোমিটারের মধ্যে আছি, কি করবি করে নে। আমি একটা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, হয়তো এটা কাশ্মীরের থেকেও খারাপ জায়গায় যদি ভবিষ্যতে কখনো যায়, আমি জানি না আমি ততদিন বাঁচব কি না। যখন ইন্ডিয়ান আর্মি মুভ করবে, ইন্ডিয়ান আর্মির সাজোয়া গাড়ি আর সেই ট্যাঙ্ক দেখলে পরে এদের পাতলুন কি ভিজে যাবে না? বা এরা কি তখনও জীবিত থাকবে? এরা যেন মনে রাখে যে জেহাদি সেকশনের জোরে তারা এত লাফালাফি করছে, তাদের পুরো দেশটাকে 50,000 পাকিস্তানি আর্মি সহ লেস দ্যান 14 আওয়ার্স, 14 ঘন্টারও কম সময়ে ভারতীয় আর্মি ক্যাপচার করে নেবে। আমি 1971 সালের কথা বলছি। এরা এত লাফালাফি করছে কিসের জোরে? ইলেকশন কমিশনকে এখানে ইন্টারফেয়ার করতেই হবে। এবং আমাদের আজকের যে ভবিষ্যতে 2024-এর ইলেকশন আসছে, আমরা যদি সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, তারা যদি এই মুহূর্তে চোখ বন্ধ করে থাকে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ আবার আরেকটা ব্যাটল প্লেস তৈরি হতে পারে, যেটা ভারতের সার্বভৌমত্ব এবং ভারতের বৃদ্ধির পক্ষে অত্যন্ত একটা ঋণাত্মক প্রভাব ফেলবে।